ভাবুন তো, আপনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, কিন্তু যে অপরাধের জন্য আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে অপরাধ আপনি কখনোই করেননি। কেউ আপনার কথা বিশ্বাস করছে না, আপনাকে বাঁচাতে কেউ এগিয়েও আসছে না। আর মৃত্যুর আগে আপনার মুখে শুধুমাত্র একটি কথাই ছিল, আমি নির্দোষ। কিন্তু যদি এই মৃত্যু শেষ না হয়, কারণ কিংকোকের মৃত্যুদণ্ড কার্যকরার পর সেই কারাগারে জেগে ওঠে এক ভয়ঙ্কর শক্তি। তার মৃত্যুর সাথে জড়িত প্রত্যেকেই এক ভয়াবহ প্রতিশোধের মুখোমুখি হতে শুরু করে। যা এই গল্পটিকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে তা হলো কিংকং ছিলেন একজন প্রকৃত ব্যক্তি। কিংকংয়ের অস্তিত্ব সত্যিই ছিল। এই সিনেমাটি তার প্রকৃত জীবনের গল্পের উপরে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। তাহলে তিনি কি সত্যি অপরাধী ছিলেন, নাকি যারা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের শাস্তি দিতেই নির্দোষ মেয়েটি ফিরে এসেছিল মৃত্যুর পরে? গল্পটির শুরুতে আমরা দেখতে পাই নির্জন বনের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে একটি ট্রেন। এই ট্রেনের ভ্রমণকারীদের মধ্যে আমরা একজন মেয়েকে দেখতে পাই যার হাতে একটি প্যাকেট ছিল। হঠাৎ সে ট্রেনের ভেতরে দৌড়াতে শুরু করে। এরপর আমরা একটি ছোট্ট শিশুকে দেখতে পাই। কয়েকজন লোক তাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছিল, আর সে বারবার কো বলে চিৎকার করে তাকে বাঁচানোর জন্য অনুরোধ করছে এবং তাদের থামাতে বলছে। এরপর জানানো হয় একটি শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। তাকে অপহরণের পর হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছিল। পুলিশ শিশুটির অপহরণকারী ও হত্যাকারীদের গ্রেফতার করে এবং তাকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গল্প ৩ মাস পেছনে ফিরে যায়। অপরাধীর মৃত্যুদণ্ড কার্য হওয়ার ৩ মাস আগে রেডিওতে খবর প্রচার হচ্ছিল। সেখানে বলা হয় শিশুটিকে অপহরণ করেছিল তার আয়া কিংকো। এরপর আমরা শিশুটির চাচা হেমকে দেখতে পাই। তিনি কারাগারে কোয়ের সঙ্গে দেখা করতে এসেছেন। কোর আচরণ দেখে বোঝা যায় তিনি হেমকে খুব ভালো করেই চিনতেন। কো বারবার বলতে থাকেন তিনি হেমের ভাতিজা ওয়ানচাইকে হত্যা করেননি। এরপর গল্প আরও পেছনে কোর মৃত্যুদণ্ড কার্য হওয়ার ৫ মাস আগের সময়ে চলে যায়। জানা যায় কো হেমের বোন জোয়ানের দোকানে কাজ করতেন। জোয়ান সবসময় তাকে বকাঝোকা করতেন এবং তার উপর প্রচণ্ড নির্যাতন চালাতেন। কো মানসিকভাবেও অনেক সমস্যায় ভুগছিলেন। তিনি বিষণ্ণতা, মানসিক অস্থিরতা এবং উদ্বেগে আক্রান্ত ছিলেন। তিনি বারবার জোয়ানের কাছে তার ভাই হেমের খোঁজ জানতে চাইতেন। তখন জোয়ান তাকে জানায় হেম তার স্ত্রীর সঙ্গে আছে। এদিকে নিজের বাড়ি আর মাকে ভীষণভাবে মিস করছিলেন কো। এতে তিনি খুবই ভেঙে পড়েন। মন খারাপের কারণে তিনি কাজে মন দিতে পারছিলেন না। তাই জোয়ান তাকে চাকরি থেকে বের করে দেন। ঠিক তখনই পিন নামের এক ব্যক্তির দোকানে আসে। সেও জোয়ানের দোকানেই কাজ করত, তবে তার নজর ছিল জোয়ানের টাকার উপর। পিনকোকে কাঁদতে দেখে তার কাছে গিয়ে জানতে চায় কি হয়েছে। তখন কো তাকে বলে জোয়ান তাকে চাকরি থেকে বের করে দিয়েছে, সে শুধু নিজের বাড়িতে মায়ের কাছে ফিরে যেতে চায়। তখন পিন বলে সে কোকে বাড়ি পৌঁছে দেবে, তবে এর জন্য কিছু টাকা লাগবে। এভাবে মিষ্টি কথায় পিন কোকে ফাঁদে ফেলে। কোর সাহায্যে সে ওয়ানচাইকে স্কুল থেকে নিয়ে আসে। এই পরিকল্পনায় পিনের বন্ধু শ্যামও জড়িত ছিল। অন্যদিকে জোয়ান জানতে পারে ওয়ানচাইকে স্কুল থেকে নিয়ে গেছে কো। তখন তিনি বুঝে নেন কোই তার ছেলেকে অপহরণ করেছে। এরপর পিন কোকে দিয়ে জোয়ানকে ফোন করায়। সে কোকে মুক্তিপণের টাকা দাবি করতে বলে। জোয়ানও সেই টাকা দিতে রাজি হয়ে যায়, কিন্তু কো তখনও বুঝতে পারেনি যে তিনি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আটকা পড়েছেন এবং শেষ পর্যন্ত সমস্ত দোষ একাই তার ঘাড়ে চাপানো হবে। এদিকে কো বারবার সবকিছু বোঝানোর চেষ্টা করলেও হেম তার একটি কথাও বিশ্বাস করেন না। এরপর পুলিশ এসে কোকে গ্রেফতার করে নিয়ে যায়, আর কো শুধু বারবার বলতে থাকেন তিনি নির্দোষ, তিনি কোনো অপরাধ করেননি। এরপর গল্প আবার অতীতে ফিরে যায়। শুরুতে ট্রেনে যে মেয়েকে দেখা গিয়েছিল তিনি আসলে জোয়ানই ছিলেন। তাকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল ট্রেনে বসে থাকতে এবং পথের মধ্যে একটি সাদা পতাকা দেখার পর ঠিক সেই জায়গায় মুক্তিপণের টাকা ছুঁড়ে ফেলতে। গল্পের শুরুতে জোয়ানকে ট্রেনের ভেতরে দৌড়াতে দেখা গিয়েছিল, কারণ তিনি একটি কাকতারুর গায়ে বাঁধা সাদা কাপড়কে আসল পতাকা ভেবে ভুল করেছিলেন। তাই তিনি সেখানেই টাকাটা ফেলে দেন। কিন্তু আসল সাদা পতাকাটি ছিল আরও কিছুটা সামনে, যেখানে পিন ও শাম অপেক্ষা করছিল। ভুল বোঝাবুঝির কারণে তারা টাকাটা আর পায়নি। এতে দুজনেই ভীষণ রেগে যায়।
অন্যদিকে কয়েকটি গাড়ির কাছে ওয়ানজাইকে নিয়ে বসেছিলেন এবং শিশুটির যত্ন নিচ্ছিলেন। হঠাৎ পিন এবং শাম সেখানে এসে ওয়ানজাইকে জোর করে নিয়ে যেতে শুরু করে। এ সময় কো তাদের বাধা দিয়ে বলে ওয়ানজাই তার ভাগ্নে। পিন ও শাম তাকে আঘাত করে অচেতন করে দেয়। বেশ কিছুক্ষণ পর কোয়ের জ্ঞান ফিরলে তিনি একটি অস্ত্র হাতে নিয়ে তাদের পিছু ধাওয়া করে। এদিকে ওয়ানজাই চিৎকার করে বলতে থাকে, কো, আমাকে বাঁচাও। অর্থাৎ গল্পের শুরুতে আমরা যে শিশুটিকে দেখেছিলাম সে আসলেই ওয়ানজাই। সে পিন ও শামকে থামতে বলছিল। কো ওয়ানজাইয়ের চিৎকার অনুসরণ করে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন দৌড়ানোর সময় তিনি হোঁচট খেয়ে একটি পাথরের সঙ্গে মাথায় আঘাত পেয়েছিলেন। এরপর তিনি দেখতে পান পিন ও শাম ইতিমধ্যেই ওয়ানজাইকে হত্যা করে মাটি চাপা দিয়ে ফেলেছে। ঠিক পাশে একটি ছুরি পড়েছিল। এরপর কো নিজের হাতে ওয়ানজাইয়ের মরদেহ মাটি খুঁড়ে বের করেন এবং কান্না করতে থাকেন। তিনি কখনোই এমন কিছু জাননি। এই ঘটনাগুলোর মাধ্যমে কো বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এটি সম্ভব হয়েছিল কারণ জোয়ান পুলিশকে টাকাটি কোথায় ফেলেছিল সেই জায়গার কথা জানিয়ে দিয়েছিল। রেললাইনের আশপাশে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ শেষ পর্যন্ত পৌঁছে যায় কোর কাছে। সকল প্রমাণ কোর বিরুদ্ধে থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেয়। অর্থাৎ ঘটনাটি বাস্তবেও ঠিক এভাবেই ঘটেছিল, কারণ হেম বা অন্য কেউই কোর কথা বিশ্বাস করেনি। এরপর বিচারক ওয়ানজাইকে অপহরণ ও হত্যার অভিযোগে কোর মৃত্যুদণ্ড ঘোষণা করেন। এই রায়ে কো সম্পূর্ণ ভেঙে পড়ে। হেম চাইলে কোকে বাঁচাতে পারত, কারণ সে নিজে একজন দক্ষ আইনজীবী ছিল। এরপরে কারাগারে কোর সঙ্গে দেখা করতে এসেও সে তার কথাগুলো মন দিয়ে শোনেনি, আর আজ তার সেই অবহেলার কারণেই কো মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। এরপর সিনেমাটি আমাদের আসল সত্য দেখায়। আসলে ওয়ানজাইকে হত্যা করে মাটি চাপা দিয়েছিল পিন ও শাম। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কোকে অজ্ঞান করার পর তারা তাকে নিষ্ঠুরভাবে শারীরিক নির্যাতন করেছিল। এরপর ওয়ানজাইকে অপহরণ ও হত্যার পুরো দোষ কোর ওপর চাপিয়ে দেয়। শুধু তাই নয়, শাম কোর কিছু চুল কেটে নিজের কাছে রেখে দেয়। তার পরিকল্পনা ছিল কোর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সেই চুল ব্যবহার করে আত্মাকে বন্দী করবে। অর্থাৎ শুরু থেকেই এখানে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র চলছিল। এরপর কেটে যায় পুরো 5 মাস। কোকে একটি বিশেষ কারাগারে রাখা হয়, যেখানে শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের রাখা হতো। একদিন হঠাৎ কারারক্ষী এসে তাকে শুধু পোশাক পরতে বলে। সে ভেবেছিল হয়তো হেম তাকে মুক্ত করার ব্যবস্থা করেছে। এই ভেবে সে খুবই আনন্দিত হয়ে পড়ে, কিন্তু কারারক্ষী তাকে নিয়ে যায় মৃত্যুদণ্ড কার্যকর করার স্থানে। সেখানে গিয়ে সে জানতে পারে আজই তাকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া হবে। মুহূর্তের মধ্যেই তার সব আনন্দ যেন শেষ হয়ে যায়। তার শেষ আশাটুকুও ভেঙে চুরমার হয়। এদিকে রেডিওতে কোর মৃত্যুদণ্ডের খবর প্রচার করা হচ্ছিল। এই খবর শুনে হেম গভীরভাবে ভেঙে পড়ে। এরপরে দেখা যায় কো তার জীবনের শেষ খাবার খাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো সেই খাবারের প্রতিটি পদই ছিল কোর সবচেয়ে প্রিয় খাবার। এরপর সেখানে উপস্থিত হয় মৃত্যুদণ্ড কার্যকরকারী কর্মকর্তা ফ্যান্টম। অল্প সময়ের মধ্যেই কোর উপর গুলি চালানো হয়। প্রথমবার গুলি করার পরও কো বেঁচে ছিল, তাই তাকে দ্বিতীয়বার গুলি করা হয়। এবার সে সত্যিই মারা যায়। তবে তার মৃত্যুর সময় একটি বিরল সূর্যগ্রহণ ঘটেছিল, তাই সংস্কৃতিতে এটিকে অত্যন্ত অশুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। আর সেই কারণেই কোর আত্মা ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সে কারাগারের প্রতিটি বন্দির শরীরে ভর করতে শুরু করে। এরপর সে কারারক্ষী ও ফ্যান্টমের ওপর আক্রমণ চালায়। আক্রমণ করার সময় সে শুধু একটি কথাই বারবার বলতে থাকে, আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। এরপর কোর আত্মা ফ্যান্টমকে আক্রমণ করে, কিন্তু ফ্যান্টম কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় সে নিশ্চিত হয়ে যায় তাদের তাড়া করে বেড়ানো আত্মাটি কোর আত্মা। কো ফ্যান্টমকে হত্যা করতে চাচ্ছিল, কারণ মৃত্যুদণ্ডের গুলি চালিয়েছিল সেই। এ সময় ফ্যান্টম মৃত্যুদণ্ডের কাঠের খুঁটি থেকে সেই গুলিগুলো বের করে আনে যেগুলো দিয়ে কোকে হত্যা করা হয়েছিল। এরপর সে মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্রের শক্তিতে সে ওই গুলিগুলোকে একটি সুরক্ষার তাবিজে পরিণত করে, ফলে কো তাকে হত্যা করতে ব্যর্থ হয়। এরপরে কোর আত্মা কারাগারের দেয়াল পেরিয়ে বাইরে চলে আসে, কারণ এবার সে তার জীবনের সঙ্গে জড়িত বাকি সবার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। হঠাৎ করে আত্মা ক্যামেরার একদম সামনে এসে উপস্থিত হয়। অন্যদিকে দেখা যায় হেমের স্ত্রী মেয়ে বাড়ির বাইরে থেকে কারোর ডাক শুনতে পায়। সে জানালার কাছে এসে বাইরের দরজার দিকে তাকায়। তখন সে বুঝতে পারে সেই কণ্ঠটি ছিল কোর। সে হেমের কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছিল। হঠাৎ করে জানালা জুড়ে বন্ধ হয়ে যায়। এতে মেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে।
চিৎকার শুনে হেম সেখানে চলে আসে। তখন মেয়ে তাকে জানায় একটি মেয়ে বাইরে এসে তার সঙ্গে দেখা করতে চাচ্ছে। হেম বাইরে তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে কো। তাকে দেখে হেম মনে করে হয়তো কো কারাগার থেকে পালিয়ে এসেছে। সে দ্রুত ড্রয়ার থেকে বন্দুক আনতে যায়। ঠিক তখনই মেয়ের বাবার বাড়ি থেকে একটি ফোন আসে। ফোনে জানানো হয় গতরাতে মেয়ের বাবা ভয়াবহ একটি দুর্ঘটনায় মারা গেছেন। মেয়ে তখন এই খবরটি হেমকে জানায়। এই সময় সে লক্ষ্য করে হেম অদ্ভুত আচরণ করছে, কারণ তখন কোর আত্মা তার শরীরকে ভর করেছিল। কিছুক্ষণের মধ্যেই হেম আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর সে মেয়েকে নিয়ে তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে পিন ও শাম সেই জায়গায় বসেছিল যেখানে তারা ওয়ানচাইকে কবর দিয়েছিল। শাম সেখানে একটি বিশেষ রিচুয়াল করছিল। তার উদ্দেশ্য ছিল কোর আত্মাকে বন্দী করা। সম্ভবত সে আগেই বুঝেছিল কোর আত্মা প্রতিশোধ নিতে অবশ্যই ফিরে আসবে, কিন্তু রিচুয়াল সম্পূর্ণ হওয়ার আগেই সেখানে উপস্থিত হয় কোর আত্মা। সে শামের চামড়া ছিঁড়ে ফেলে এবং নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করে। পরের দিন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। শামের বাবা সামও সেখানে আসেন। সাম ছিলেন কালো জাদু ও ভালো জাদু দুই ধরনের তন্ত্রবিদ্যায় পারদর্শী একজন সাধক। নিজের ছেলের বিকৃত মরদেহ দেখে তিনি ভেঙে পড়েন। তিনি জানতে চান কে তার ছেলেকে হত্যা করেছে। তখন তিনি একটি মন্ত্র পাঠ করেন। মুহূর্তের জন্য শামের আত্মা তার লাশে ফিরে আসে। সে সামকে জানায় কোর আত্মাই তাকে হত্যা করেছে। এরপরে দেখা যায় পিনের শরীরে কোর আত্মা ভর করেছে। একজন শামান ও কয়েকজন সহযোগী এসে কোর আত্মাকে পিনের শরীর থেকে বের করার চেষ্টা করে। এ সময় ঘরের আয়নায় কোর আত্মা লিখে দেয়, আমি নির্দোষ। আর কোর আত্মা ছিল প্রচণ্ড শক্তিশালী এবং প্রতিশোধের আগুনে জ্বলছিল। তাই শামান তার সমস্ত শক্তি প্রয়োগ করে কোনোভাবে পিনের শরীর থেকে কোর আত্মাকে বের করে দিতে সক্ষম হয়। এ সময় আয়নার ভেতরে কোর আত্মার প্রতিচ্ছবি দেখা যায়। ঠিক সেই সময় পিনের গর্ভবতী স্ত্রী সেখানে এসে পৌঁছায়, কিন্তু পিন শামান ও তার সঙ্গীদের দেখতে না পেয়ে চারিদিকে শুধু কোকে দেখতে থাকে। আসলে সে বিভ্রমে ভুগছিল। হঠাৎ সে শামানের হাত থেকে ছুরিটি ছিনিয়ে নেয় এবং শামান ও তার সঙ্গীদের উপর হামলা চালায়। সে শামানের গলা কেটে ফেলে এবং একে ছুরি দিয়ে নিজের গর্ভবতী স্ত্রীকে বারবার আঘাত করতে থাকে যতক্ষণ না সে মারা যায়। যখন পিনের হুঁশ ফিরে আসে তখন অনেক দেরি হয়ে গেছে। নিজের প্রাণ বাঁচাতে সে জানলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। সে পালিয়ে গেলেও নিজের স্ত্রীর হত্যাকারীতে পরিণত হয়। এবার পুলিশও তার পিছু নেয়। পুরো ঘটনাটি ঠিক সেভাবেই ঘটল যেভাবে একসময় তারা কোর জীবন ধ্বংস করেছিল। অন্যদিকে আমরা মেয়েকে দেখতে পাই, সে তার বাবার শেষকৃত্যে উপস্থিত ছিল। হেম সেখানে ছিল না, কারণ সে অসুস্থ বোধ করায় আগেই বাড়ি ফিরে গিয়েছিল। শেষকৃত্যে একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। জানা যায় মীর বাবা ছিলেন সেই বিচারক যিনি কোর মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। আরও জানা যায় কোর আত্মাই মীর বাবার দুর্ঘটনার জন্য দায়ী ছিল, অর্থাৎ যারা তার প্রতি অন্যায় করেছিল কোর আত্মা একে একে তাদের সবাইকে শেষ করে দিচ্ছে। ঠিক তখনই এস এবং ফ্যান্টমও শেষকৃত্যে এসে মিকে সব সত্য জানায়। তারা বলে কোনো এক কারণে কোর আত্মা তাদের সবাইকে টার্গেট করেছে। তার মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেকেই এখন বিপদের মধ্যে রয়েছে। এই তালিকায় রয়েছে বিচারক, পিন, শাম, ফ্যান্টম, হেম এবং জুয়ান। এখন কোর আত্মা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এরপরে মিকে বলে হেমকে নিয়ে যেন সে শামের বাড়িতে আসে। মি দ্রুত বাড়িতে ফিরে যায়। ওদিকে দেখা যায় কোর আত্মা হেমকে অতীতের স্মৃতিগুলো আবার দেখতে বাধ্য করছে। এই স্মৃতিগুলোর মাধ্যমে তাদের অতীত সম্পর্কে সত্য প্রকাশ পায়। জানা যায় একসময় কো ছিল একেবারে স্বাভাবিক একটি মেয়ে, আর হেম ও কো একে অপরকে গভীরভাবে ভালোবাসত। কিন্তু হেমের বোন জুয়ান এই সম্পর্ক মেনে নিতে পারেনি। সে কোনোভাবেই চাইতো না হেম কোকে বিয়ে করুক। তাই হেম জুয়ানের কথাই মেনে নেয় এবং ব্যাংককে চলে যাওয়ার পরিকল্পনা করে। জুয়ান সেখানে আগে একটি মেয়ে পছন্দ করে রেখেছিল যার সঙ্গে হেমের বিয়ে হওয়ার কথা ছিল। জুয়ান আরও বলেছিল কোকে দোকানে কাজ করতে দিলে সময়ের সঙ্গে সঙ্গে সে হেমকে ভুলে যাবে। কিন্তু যখন কো সত্যিটা জানতে পারে তখন সে বুঝতে পারে হেম তাকে ছেড়ে একাই ব্যাংককে চলে গেছে। এই ঘটনায় কো গভীর বিষণ্ণতায় ডুবে যায় এবং তার মানসিক ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়ে। আর সেই মেয়েটি সম্ভবত মি ছিল যাকে পরে হেম বিয়ে করেছে। বর্তমানে কোর আত্মা হেমের সামনে এসে দাঁড়ায়। সে হেমকে মনে করিয়ে দেয় কি ভয়ঙ্কর অন্যায় সে কোর সঙ্গে করেছিল। এরপর কোর আত্মা হেমকে এক ভয়ঙ্কর বিভ্রমের মধ্যে আটকে ফেলে। ঠিক তখনই মি সেখানে পৌঁছায়। এবার কোর আত্মা হেমের শরীরে ভর করে মির দিকে এগিয়ে আসে। এই সময় মি হেমকে একটি জোরে চড় মারে এবং জানতে চায় সে এমন কেন করছে। ঠিক তখনই আরও একটি বড় টুইস্ট সামনে আসে।
দেখা যায় কোর আত্মা এর আগেই মিকে একটি বিভ্রমের মধ্যে আটকে ফেলেছিল। হঠাৎ করে মির হুঁশ ফিরে আসে। সে দেখে হেম তো টেবিলের পাশে শান্তভাবে বসে আছে। ঠিক তখনই বাড়ির সব দরজা জানালা নিজে থেকেই খুলে যায়। প্রচণ্ড ঝড়ো বাতাস পুরো ঘরে বইতে শুরু করে। এরপর কোর আত্মা হেমকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়ে একটি পবিত্র কাপড় নিয়ে দরজার উপর ছুঁড়ে মারে। কাপড়টি দরজার সঙ্গে লেগে যায় এবং দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে সবকিছু আবার স্বাভাবিক হয়। সম্ভবত এই পবিত্র কাপড়টি এসি মেয়েকে দিয়েছিল। এরপর মেয়ে দ্রুত হেমকে গাড়িতে তুলে এসের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে সে হেমকে এসের বলা সবকিছু জানায়। সে বলে কোর আত্মা তার মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেককেই হত্যা করতে যাচ্ছে, অর্থাৎ জুয়ানো এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। এরপর তারা দুজন এসের বাড়িতে পৌঁছে যায়। সেখানে হেমের আচরণ খুবই অস্বাভাবিক মনে হচ্ছিল। এটা দেখে সাম সঙ্গে সঙ্গে বুঝতে পারে কি হয়েছে। সে বোঝে যায় কোর আত্মা এবার হেমের শরীরেও ভর করেছে। তখন সে একটি বিশেষ রিচুয়াল শুরু করে। সফলভাবে সেই রিচুয়াল সম্পূর্ণ হওয়ার পর কোর আত্মা হেমের শরীর ছেড়ে বেরিয়ে যায়। এই প্রক্রিয়ার পর পুরোটা শরীরে সাদা সাদা দাগ দেখা যায়। মি যখন এর কারণ জানতে চায় তখন এস বলে যখনই সে তার অলৌকিক শক্তি ব্যবহার করে তখনই তার শরীরে এই সাদা দাগগুলো দেখা দেয়। এরপর সে হেমকে নিজের সুরক্ষায় রাখে। সে মিকে জানায় কোর আত্মাকে ধ্বংস করতে হলে একটি প্রাচীন মৃত্যুদণ্ডের রিচুয়াল সম্পূর্ণ করতে হবে। যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির আত্মা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে তাহলে সেই আত্মাকে শান্ত করার একমাত্র উপায় হলো ঠিক সেই অস্ত্র ব্যবহার করা যেটি দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। কোর ক্ষেত্রে সেই অস্ত্র ছিল মৃত্যুদণ্ড কার্যকরের গুলি, অর্থাৎ ফ্যান্টম আগে খুঁটি থেকে যে গুলিগুলো সংগ্রহ করেছিল সেগুলোই এখন তাদের একমাত্র ভরসা এবং একই সঙ্গে সুরক্ষার মাধ্যম। এস সেই গুলিগুলোর একটি মির হাতে তুলে দেয়। সে জানায় বাকি গুলিগুলো পরে প্রয়োজন মতো ব্যবহার করা হবে। এরপর মি জোয়ানের কাছে ছুটে যায় সব সত্য জানার জন্য। এ সময় একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জোয়ান হেম ও মির বাগদানের আংটি তুলে দিচ্ছে। কিন্তু এই আংটিগুলো একসময় হেম কোকে তাদের বাগদানের সময় পরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ যে আংটি একদিন কো ও হেমের আঙুলে ওঠার কথা ছিল আজ সেটাই পড়তে যাচ্ছে মি। এই সত্য জানার পর সেদিন কোর হৃদয় পুরোপুরি ভেঙে গিয়েছিল। আর বাস্তবে ঠিক সেই মুহূর্ত থেকেই কোর মানসিক ভারসাম্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এরপর মি সেই বিশেষ গুলিটি জুনায়ের হাতে দেয় এবং তাকে একটি প্রশ্ন করে। সে জানতে চায় কোর সব জিনিসপত্র সত্যিই পুড়িয়ে ফেলা হয়েছিল কিনা। জোয়ান জানায় সে কোর সব জিনিসপত্র পুড়িয়ে দিয়েছিল, তবে ভয়ে সে কখনো কোর নিজের বাড়িতে যায়নি। এরপর মি দ্রুত কোর বাড়ির দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে দেখে পুলিশ ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে, কারণ কেউ একজন কোর সব জিনিসপত্রে আগুন লাগিয়ে দিয়েছিল। মি বাড়ির ভেতরে ঢুকে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। কোর ঘরের দরজাটি শক্তভাবে বন্ধ ছিল। এই সময় সে দরজার কাছে যেতে হঠাৎ দরজাটি নিজে থেকেই খুলে যায়, যেন কেউ তাকে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছে। এরপর মি ঘরের ভেতরে এমন কোনো জিনিস খুঁজতে থাকে যেটি কো জীবিত অবস্থায় সবচেয়ে বেশি ভালোবাসত, কারণ অনেক সময় প্রতিশোধপরায়ণ আত্মা তার প্রিয় কোনো জিনিসের সঙ্গেই আবদ্ধ হয়ে থাকে। কিন্তু ঘরে তেমন কিছুই পাওয়া যায় না, শুধু কো ও হেমের একটি পুরনো ছবি পাওয়া যায়। সেই ছবিটি দেখেই মি প্রথমবার জানতে পারে হেম একসময় কোকে ভালোবেসেও তাকে বিশ্বাসঘাতকতা করেছিল। এতদিন সেই সত্য জানতো না, আর তখনই সে বুঝতে পারে কোর আত্মা কেন হেমের ওপর এত প্রতিশোধ নিতে চাচ্ছে। এরপর মি সেই ছবিতে আগুন লাগিয়ে দেয়। এর ফলে কোর আত্মা আরও রেগে যায়। সে প্রচণ্ড শক্তিতে ঘরের সব জানালা ভেঙে ফেলে, ফলে ভয়ে মি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জোয়ানের দোকানে এসে পৌঁছায় পিন। সে পালিয়ে এসে পুরো দোকানে আগুন লাগিয়ে দেয় এবং জোয়ানকে শক্ত করে বেঁধে রাখে। এখানেই আরেকটি চমকপ্রদ সত্য প্রকাশ পায়। আসলে পিনি আগে কোর বাড়িতে গিয়ে তার সব জিনিসপত্রে আগুন লাগিয়েছিল, কিন্তু তারপরও কোর আত্মা তাকে ছেড়ে দেয়নি। এতে পিন সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে। সে সময় কোর আত্মা তাকে কানে ফিসফিস করে বলে যদি সে জোয়ানকে জীবন্ত পুড়িয়ে মারে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। অর্থাৎ কো এবার পিনকেও নিজের ফাঁদে ফেলে দেয়। এরপর পিন জোয়ানকে টেনে দোতলায় নিয়ে যায় এবং একটি ঘরের ভেতরে আটকে রাখে। জানালার বাইরে দাঁড়িয়ে কোর আত্মা সবকিছু দেখছিল। এরপর জোয়ানের একটি ছোট ভুল তার জীবনের শেষ ভুলে পরিণত হয়। তার হাত থেকে সুরক্ষার জন্য রাখা বিশেষ গুলিটি নিচে পড়ে যায়। সে গুলিটি তুলতে নিচু হতেই কোর আত্মা তাকে বাধা দেয় এবং নির্মমভাবে আক্রমণ করতে শুরু করে। কোনো মতে জোয়ান সেখান থেকে পালানোর চেষ্টা করে,
কিন্তু কোর আত্মা তাকে শূন্যে তুলে সিঁড়ি বেয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। মাটিতে পড়তে তার ঘাড় ভেঙে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অন্যদিকে পিন নিজের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মি যখন সেখানে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে। ভয়ে সে দ্রুত ফ্যান্টম ও এসের কাছে ফিরে যায়। এরপর এস একটি বিশেষ রিচুয়াল শুরু করে। সে মৃত্যুদণ্ড কার্যকর করার গুলিগুলো গলিয়ে নতুন বিশেষ গুলি তৈরি করে এবং সেগুলো তার পিস্তলে ভরে। রিচুয়াল শেষ হওয়ার পর ফ্যান্টম, মি এবং হেম কারাগারের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ কোর আত্মাকে থামাতে হলে মৃত্যুদণ্ডের রিচুয়াল ঠিক সেই জায়গাতেই সম্পন্ন করতে হবে যেখানে কোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পথে মি অবশেষে হেমের কাছে পুরো সত্য জানতে চায়। মি জানতে চায় কোর আত্মা কেন জুয়ানকে এত ভয়ঙ্করভাবে টার্গেট করেছিল। তখন হেম সব স্বীকার করে। সে জানায় কোর মানসিক অবস্থা খারাপ হতে শুরু করার পর জুয়ান তাকে একটি ঘরে আটকে রাখত, আর সেই ঘরটি ছিল ঠিক সেই একই ঘর যেখানে কিছুক্ষণ আগেই পিন জুয়ানকে আটকে রেখেছিল। অর্থাৎ কোর আত্মা তাদের সঙ্গে ঠিক সেই একই ঘটনা ঘটিয়েছিল যা একসময় তার সঙ্গে করা হয়েছিল। সে সবাইকে নিজের ভোগ করার যন্ত্রণা অনুভব করাতে চাচ্ছিল। হেম আরও স্বীকার করে জুয়ান কোর ওপর ভয়ঙ্কর নির্যাতন চালাত, আর যদি সেসব জানতই তাহলে কখনোই তা হতে দেওয়া উচিত ছিল না। যে মেয়েটিকে সে ভালোবাসত তাকে রক্ষা করার দায়িত্ব তার ছিল। তাই এই অন্যায়ের জন্য জুয়ানের মতো হেমও সমানভাবে দোষী। এখানে আরেকটি সত্য সামনে আসে। হেম মির কাছেও পুরো সত্য বলেনি, তবে মি ইতিমধ্যে জেনে গিয়েছিল কো একসময় হেমের প্রেমিকা ছিল। এরপর তারা সবাই মৃত্যুদণ্ড কার্যকর করার কক্ষে প্রবেশ করে। মির হাতে ছিল সেই বিশেষ গুলি ভর্তি পিস্তল। ভেতরে ঢুকেই এস রিচুয়াল শুরু করে। ঠিক তখনই কোর আত্মা আবার তাদের সবাইকে ভয়ঙ্কর বিভ্রমে ফেলে দেয়। তাদের মনে হতে থাকে কো নিজেই মৃত্যুদণ্ডের খুঁটিতে বাধা রয়েছে, কিন্তু বাস্তবে সেখানে বাধা ছিল মি। ফ্যান্টম তাকে লক্ষ্য করে গুলি করতে যাচ্ছিল। এ সময় হেম প্রাণপণ চেষ্টা করেও তাকে থামাতে পারেনি। ফ্যান্টম গুলি করে, তবে সৌভাগ্যবশত গুলিটি মিকে স্পর্শ করতেই পারেনি। ঠিক সেই সময় কোর আত্মা মির রূপ ধারণ করে হেমের সামনে দাঁড়িয়েছিল। সে এক দৃষ্টিতে হেমের আঙুলের বিয়ের আংটির দিকে তাকিয়ে থাকে। এতে এস আসল সত্যিটি বুঝে যায়। সে উপলব্ধি করে কোর আত্মা এতদিন যে জিনিসের সঙ্গে আবদ্ধ ছিল সেটি আর কিছুই নয়, হেমের আঙুলের সেই বিয়ের আংটি। এরপর আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। কোর আত্মা এবার হেমকে মৃত্যুদণ্ডের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে। হেম মরিয়া হয়ে নিজের আঙুল থেকে আংটিটি খুলে ফেলার চেষ্টা করে। কোর আত্মা ঠিক হেমের সামনে দাঁড়িয়ে থাকতেই ফ্যান্টম বিশেষ গুলি দিয়ে তার দিকে গুলি চালাতে শুরু করে। এদিকে হেম কোনোভাবে আংটিটি খুলে ফেলতে সক্ষম হয়। আংটিটি মাটিতে পড়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় তাতেও কোর আত্মার কোনো ক্ষতি হয় না, বরং সে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে এক বিকট চিৎকার করতে থাকে। সেই চিৎকারে উপস্থিত সবাই অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকে। তখন ফ্যান্টম প্রার্থনা শুরু করে এবং কোর আত্মাকে দমন করার চেষ্টা করে, কিন্তু কোর আত্মা ভারী শিকল দিয়ে ফ্যান্টমকে বেঁধে ফেলে। তবুও ফ্যান্টম প্রার্থনা চালিয়ে যেতে থাকে। এস দ্রুত তাকে সাহায্য করতে ছুটে আসে, কিন্তু তখন কোর আত্মা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে এস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এরপর আত্মাটি ফ্যান্টমকেও মৃত্যুদণ্ডের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে এবং গুলি করে হত্যা করে। এ সময় এস আংটিটি তুলে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু কোর আত্মা তাকে শূন্যে তুলে প্রচণ্ড জোরে ছুরি ফেলে দেয়। মাটিতে পড়েই এস রক্তবমি করতে শুরু করে। এরপর এসের আর কোনো কিছু করার উপায় থাকে না, তাই সে নিজের রক্ত দিয়ে মাটিতে একটি রহস্যময় প্রতীক আঁকে এবং সেই শক্তির সাহায্যে কোর আত্মাকে নিজের শরীরের ভেতরেই বন্দি করে ফেলে। এরপর সে মিকে চিৎকার করে বলে তাকে গুলি করতে, কারণ কোর আত্মাকে ধ্বংস করার এটিই ছিল শেষ উপায়। মি বাধ্য হয়ে গুলি করতে রাজি হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে হেম মৃত্যুদণ্ডের খুঁটি থেকে নিজেকে মুক্ত করে ফেলে এবং নিজের বিয়ের আংটিটি ভেঙে। এর ফলে কোর আত্মা এসের শরীর থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই মি বিশেষ গুলি দিয়ে কোর আত্মাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর চারপাশ হঠাৎ করেই একেবারে শান্ত হয়ে যায়। সবাই ধীরে ধীরে কোর তৈরি করা বিভ্রম থেকে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে ফ্যান্টম মারা গেছে। এস তখন মি ও হেমকে সেখান থেকে চলে যেতে বলে। তারা দুজনই কারাগার থেকে ফিরে যেতে থাকে। ফেরার পথে হেম মিকে একটি কথা বলে। সে জানায় কোর জন্য সে এখন থেকে একজন ভালো মানুষ হয়ে বাঁচবে। অতীতে যে ভুলগুলো সে করেছে সেগুলোর প্রায়শ্চিত্ত করতে সে সবসময় সঠিক কাজ করবে বলে প্রতিজ্ঞা করে। হঠাৎ করে তাদের গাড়ির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ সেই দুর্ঘটনায় মি এবং হেম দুজনেই ঘটনাস্থলেই মারা যায়। এরপর দেখা যায় মির কাছে থাকা আংটির ওপর কোর নাম জ্বলজ্বল করছে।
এর অর্থ হলো দুটি বিয়ের আংটি কোর কাছে ছিল সবচেয়ে প্রিয়। সে সারা জীবন চেয়েছিল এই দুটি আংটি যেন একদিন তার এবং হেমের আঙুলে ওঠে। অর্থাৎ শুধুমাত্র একটি আংটি ধ্বংস করলেই কিছুই হতো না, কোর আত্মাকে সম্পূর্ণ থামাতে হলে দুটি আংটি ধ্বংস করতে হতো। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টি কেউই বুঝতে পারেনি, তাই কোর আত্মা তখনও ধ্বংস হয়নি। আর সেই কারণেই আত্মাটি নিজের প্রতিশোধের শেষ অধ্যায় সম্পূর্ণ করে। এরপর আমরা দেখতে পাই কোর আত্মা মি ও হেমের নিথরদের পাশে নীরবে বসে আছে। ধীরে ধীরে তার চোখ আবার স্বাভাবিক হয়ে যায়, কারণ তার প্রতিশোধ শেষ পর্যন্ত পূর্ণ হয়েছে। এবার তার ভেতরে আর কোনো রাগ বা ঘৃণা অবশিষ্ট ছিল না। গল্পের একদম শেষে দেখা যায় মৃত্যুর পর কো ও হেম পরলোকে আবার একসঙ্গে মিলিত হয়েছে। জীবিত অবস্থায় হেম যে প্রতিশ্রুতি রাখতে পারেনি, মৃত্যুর পর হেম হয়তো সেই প্রতিশ্রুতি পূরণ করবে। এবার থেকে সে চিরকাল কোর সঙ্গেই থাকবে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।